ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এখানে আমি ব্যাচ শুরু করেছি ক্লাস 11 এর। প্রশ্ন হলো ইউনিভার্সিটিতে এখন অপশন অনুযায়ী প্রশ্ন উত্তর করতে মাল্টিপল চয়েস, কিন্তু এই প্রশ্ন মাল্টিপল চয়েস এই অনুযায়ী করতে গেলে তোমাকে বেসিক ধারণা থাকতেই হবে। বেসিক ধারণা যার নেই সে কিন্তু সেখানে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না। ঠিক আছে, পাশের খাতা থেকে অঙ্কের খাতা থেকে কিন্তু যত নাম্বার উঠবে না। তার থেকে বড় কথা হলো উচ্চ মাধ্যমিক পাশ করার পরে একটা ছাত্র কিন্তু একটা চাকরি পাওয়ার যোগ্যতা সে অর্জন করে, মানে সে সি গ্রুপ অফিসার হওয়ার তার যোগ্যতা সে অর্জন করে ফেললো। তার 18 বছর বয়স হয়ে গেল, তখন সে কি করে? চাকরির জন্য অ্যাপ্লিকেশন করে। যদি এই পড়াশোনাটা যদি ঠিক প্রথম থেকে যদি বেসিকটা তুলে নিয়ে করে, আমার মনে হয় কোনো ছাত্রের সেই চাকরি পাওয়াটা কিন্তু তার কাছে আর কঠিন বলে মনে হয় না। ওকে, এত কথা বাদ দিয়ে আমরা শুরু করবো। কীভাবে করবো মানে আমরা জানবো, শব্দ ভান্ডার আমাদের খুব কম। কি হয়েছে, গ্রামাটিক্যাল কিছু ম্যাপেজ ধরে আমরা কি করব, স্মার্টলি লিখে যাব। সেই প্রচেষ্টা আমরা শেখাবো। অর্থাৎ যা শেখাবো সিম্পল। আজকে শিখবো পার্টিসিপল, মানে একটা বাক্যকে পার্টিসিপল ব্যবহার করে একটা বাক্যের মধ্যে কি থাকতে পারে? তিনটে পার্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই তিনটে ভার্ব থাকবে, এই তিনটে পার্ট থাকবে। এই তিনটে পার্টের সঙ্গে একটা অতিরিক্ত পার্টিসিপল যুক্ত করে কি করে মনের ভাব প্রকাশ করতে পারি, সেটাই আমরা আজকে দেখাবো। চলো শুরু করি। দেখি আমরা পার্টিসিপল কি, পার্টিসিপল দেখি আমরা। পার্টিসিপল যদি দেখি, এই পার্টিসিপলকে আমার ধারণা একটা মাথার মধ্যে কাজ করে। যে আমরা দেখেছিলাম ভার্বে যখন লিস্ট পড়েছিলাম, শিখেছিলাম 9 বা 10-এ ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম শিখেছিলাম, ঠিক না? সেই পাস্ট পার্টিসিপল ফর্ম, সেই ফর্ম আর এই ফর্ম কিন্তু এক নয়। মনে থাকবে কি বললাম? সেই ফর্ম আর এই ফর্ম কিন্তু এক নয়। এই পার্টিসিপলের কাজ কি মাথায় রাখতে হবে। এই পার্টিসিপলের কাজ কি? এর কাজ হলো মূল ভার্ব হয়ে না বসে বাক্যের অর্থ প্রকাশ করতে সাহায্য করবে। কি লিখবে? বাক্যে মূল ভার্ব হয়ে না বসে, তাহলে মূল ভার্ব হয়ে না বসে ওই বাক্যটিকে অর্থপূর্ণ করতে সাহায্য করবে। তাহলে কি বলে? দেখো, মূল ভার্ব হয়ে বসবে না, কিন্তু বাক্যটা কি করবে? বাক্যটাকে অর্থপূর্ণ করতে সাহায্য করবে। মনে থাকবে, এরা কখনো মূল ভার্বের কাজ এরা করবে না। কথার কথা উত্তর দিতে হবে কিন্তু। বুঝা গেল কি বললাম? আমাদের ঘুরে কেউ নেই, মূল ভার্বের কাজ করবে না। মোদ্দা কথা, পার্টিসিপল চিহ্ন কি করে? কি বললাম? পার্টিসিপল চিহ্ন কি করে? পার্টিসিপল মানে তোমাকে জানতে হবে যেটা কি। পার্টিসিপল মানেই তোমাকে বুঝতে হবে এর সঙ্গে একটা কি থাকতে হবে? আইএনজি যুক্ত ভার্ব হতেই হবে। মানে কি? পার্টিসিপল মানে আইএনজি যুক্ত ভার্ব হতেই হবে। পার্টিসিপল মানে, দেখো, পার্টিসিপল মানেই আইনযুক্ত ভার্ব হতেই হবে। আইনি যুক্ত না করলে পার্টিসিপল করতে পারবো না। দ্যাট ইজ ক্লিয়ার? समझा क्या भैया? ক্লিয়ার? তো প্রশ্ন হলো এখানে, পার্টিসিপল একটা মাথার মধ্যে এই কনসেপ্ট আমাদের ঢুকে গেল যে আমরা আইনযুক্ত ভার্ব ব্যবহার করবো। দেখ, ভালো করে বুঝে নেই জায়গাটা। আইনযুক্ত ভার্ব ব্যবহার করবো, কিন্তু সেই ভার্বটা কি করবে? মূল ভার্বের কাজ করবে না। মূল ভার্বের কাজ করবে না। এইটুকু তো ক্লিয়ার হলো। পার্টিসিপলটা কি হলো? বাক্যে ব্যবহার হলো, কিন্তু এরা মূল ভার্বের কাজ কখনোই করবে না। এবার আমরা জানি, এইটুকু তো আমরা বুঝে নিলাম হলো। এবার আমরা আসি, দেখো কিভাবে আমরা আশিকে পার্টিসিপলটাকে ভাগ করে নিই। যদি আমরা পার্টিসিপলকে ভাগ করি, দেখো এটা হলো পার্টিসিপল। যদি আমরা ভাগ করি, 1 নম্বরে আসছে কি? ডু ভার্বের পার্টিসিপল। কি? ডু ভার্বের
পার্টিসিপল। ডু ভার্বের পার্টিসিপল হলো। 2 নম্বর কে আসছে বলো? বলো 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 বলো। বি ভার্বের পার্টিসিপল। ডু ভার্বের পার্টিসিপল, বি ভার্বের পার্টিসিপল। আরেকটা কে বলো? হ্যাভ ভার্বের পার্টিসিপল। হ্যাভ ভার্বের পার্টি। মনে রাখতে হবে, আর কোনোভাবে কোনো রকম ভাবে পার্টিসিপলকে কোনো চেষ্টা করে আর ভাগ করতে আমরা পারবো না। ক্লিয়ার? কোন রকম ভাবে পার্টিসিপলকে আর ভাগ করতে পারবো না। এবার আমরা পার্টিসিপল দেখ, এইখানে ছিলাম বললাম মূল ভাবে কাজ করবে না। ভালো করে বুঝে নিন, আমি প্রথম থেকে শুরু করছি। মূল ভাবে কাজ করবে না, এরা বাক্যকে খালি অর্থপূর্ণ করতে সাহায্য করবে, এটুকু তো বুঝে গেছি আমরা। এবার কি করে হচ্ছে চেহারা দেখবো। এবার আমরা কি দেখবো? চেহারা দেখবো কি করে হচ্ছে। যখন ডু ভার্ব মানে কি, তখন কি বুঝবো এখানে আমরা? করা অর্থে। কি করা অর্থে, এটুকু জানতে হবে। কিন্তু ডু ভার্ব মানে এটা কি অর্থে? এখন করা অর্থে। এইটা মানে কি? হওয়া অর্থে। এটা কি? হওয়া অর্থে। ঠিক আছে? এটা কি? এটা কি বলো? থাকা, পাওয়া, নেওয়া, খাওয়া। ঠিক আছে? তাহলে থাকা, পাওয়া, নেওয়া, আর কি? অর্জন, অধিকার, অর্থে। ঠিক আছে? অর্থে। তাহলে এখানে ভালো করে বোঝার জায়গা রয়েছে। এখানে করা অর্থে, হওয়া অর্থে, এখানে থাকা, পাওয়া, নেওয়া, চাওয়া। এখানে চাওয়া বলেছি কোথাও? হ্যাঁ, তাহলে অর্জনের মধ্যে এখানে চাওয়া বা অর্জন থাক। আমি কাটবো না বলে এখানে চাওয়া লিখে দিলাম। অর্জনটা কাটিস না, তোরা লিখে নে। চাওয়া, অধিকার অর্থে, থাকা, পাওয়া, চাওয়া। ঠিক আছে? কি বললাম? নেওয়া, এইসব অর্থে এর ব্যবহার হবে। এবার এইগুলো আমরা জানি। কিরকম জানি? দেখো, যে কোনো একটা ভার ভালো করে মাথায় রাখতে হবে। যে কোনো একটা ভার বললাম এখানে গো, এটা তো কি থাকবে? এটা তো ভার, তাই না? যে পার্টিসিপল করলাম তখন কি হয়ে যাবে? এটা গোয়িং। ঠিক আছে? বলো কাম, এটা তো ভার, পার্টিসিপল কি হবে? কামিং। হলো। এইবার একটা জিনিস দেখো, এই ভার্বগুলোর পরে, এই যে ভার্বগুলো আছে, এর পরে আর কিছু শব্দ বসতে পারে। যদি এইগুলো অকর্মক্রিয়া হয় তাহলে প্রিপজিশন অথবা অ্যাডভার্ব দিয়ে বাক্য শুরু হবে। যদি সকর্মক্রিয়া হয় তাহলে কি করে? সরাসরি এখানে প্রোনাউন বা নাউন বসাতে হবে। এটা দেখি আমরা। যদি বলি খাওয়া, ইএটি, ইট মানে কি? খাওয়া। তাহলে কি হবে? ইটিং। তাহলে ইটিংটা কি খাই আমরা? কি খাই? তাহলে ইটিং, এখানে রাইস বলতে বললাম ইট রাইস। ভালো করে দেখো, ইট রাইস। তাহলে তোমার লিখতে হবে ইটিং রাইস। হলো। গো দেয়ার, তো কি হবে? গোয়িং দেয়ার। গো টু স্কুল, কি হবে? গোয়িং টু স্কুল। কামিং হিয়ার, তাহলে কামিং হিয়ার। কাম হিয়ার থেকে কি হলো? কামিং হিয়ার। কাম ব্যাক ফ্রম স্কুল, তাহলে কামিং ব্যাক ফ্রম স্কুল। কত বললাম? কি বললাম? এইভাবে কিন্তু অনন্ত ধরে হয়ে যাবে এখানে। ঠিক আছে? কি বললাম? এইটা হলো কি? পার্টিসিপল। কত বললাম? কি বললাম? এটা হলো কিন্তু পার্টিসিপল। পার্থক্য বোঝো, এর পার্থক্য বোঝো।
পার্টিসিপলে এই যে এরা মূল ভার্বের কাজ করবে না, এটা মূল ভার্বের কাজ করবে না। যেই পার্টিসিপল হয়ে গেল কি করবে, সেটা মূল ভার্বের কাজ করবে না। তাহলে এইটা আমরা দেখে আসি, এর পরের পার্টটা পরে দেখাচ্ছি। এগুলো ভাগে আগে দেখে আসি। কি বললাম, কোন একটা বাক্য দেখে তৈরি করতে গেলাম, দেখো যদি থাকে এরকম এম থাকে, ইজ থাকে, আর থাকে, ওয়াজ থাকে, ওয়ার থাকে, যাই থাক না কেন বাদ দিয়ে লিখবো আমরা বিং। কি লিখবো? বিং লিখবো। যাই থাকে এখানে কি লিখবো আমরা? বিং। কিরম দেখো ভালো করে বুঝি। এটা তো আমরা এইভাবে বুঝলাম, এইভাবে করতে পারলাম, কিন্তু এখানে কি করে বুঝবো? দেখো কথা কথা বললো, দেখো হি ইজ গুড বয়, গুড বয়। তার মানে কি শিখলাম এখানে? আমি মনে এই বাক্য জয়নিং আমরা শিখেছিলাম 9 যখন করছিলাম, হ্যাঁ, যখন আমরা এই ইজ বাদ দিয়ে ফর বিং লিখতাম না, মনে পড়ছে? হ্যাঁ, লিখতাম। তাহলে কেন এসছি সেই জায়গাতে? এই এম ইজ আর ওয়াজ আর মানে হলো কি, যখন পার্টিসিপল করবো কি হয়ে যাবে, তখন এটা বিং হয়ে যাবে। তখন এই এসটা বাদ দিয়ে কি হবে? এটা বিং হলো। বুঝতে পারলাম কি বললাম? আর সরল বাক্য করতে গেলে একটা কথা লিখতে হয়, একটা কথা বাদ চলে যায়, এই কথা তো আর হবে না। যে ছিল হি ইজ গুড বয়, আর যেটা বিং গুড বয়, ভালো ছেলে হয়ে, ভালো ছেলে হওয়াতে, ভালো ছেলে হয়ে অথবা হওয়াতে, ঠিক আছে? এখানে ইট রাইস খাওয়া, ভাত খাওয়া, এখানে কি ইটিং রাইস ভাত খেয়ে। কি হবে এখানে? এখানে দেখো ক্রিয়ার সঙ্গে, ক্রিয়া এর সঙ্গে এ বিভক্তি হবে। কি হবে? এ বিভক্তি হবে, ভাত খেয়ে। আর এখানে ক্রিয়ার সঙ্গে কি হবে? তে বিভক্তি। কি হবে এখানে? তে বিভক্তি হবে। ভালো ছেলে হওয়াতে, ভালো হওয়াতে। বোঝা গেল কি বললাম? এটা এ বিভক্তি হচ্ছে, এটা কি বিভক্তি হচ্ছে? তে বিভক্তি হচ্ছে জায়গাটা কিন্তু। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আসি এখানে হ্যাজ হ্যাভ হ্যাড। বাক্যে হ্যাজ থাক, হ্যাভ থাক, হ্যাড থাক, যাই থাক, 3 ভাই বাদ দিলে কি হবে? হ্যাভিং। বাদ দিলে কি হবে? হ্যাভিং। এইখানে মনে রাখতে হবে ক্রিয়ার শেষে, ক্রিয়ার উচ্চারণটা এখানে কি বিভক্তি থাকতে হবে? তে হতে পারে, এ হতে পারে, আবার অন্তস্থ হতে পারে। তে আর এ বিভক্তি, অন্তস্থ বিভক্তি তো হয় না, ঠিক আছে? তে আর এই বিভক্তি হতে পারে। মনে থাকবে কি বললাম? এখানে এই বিভক্তি থাকতেই হবে, বিভক্তি, বিভক্তি থাকতেই হবে এখানে। কিরকম দেখো বলি, এখানে যদি বলি, যদি এখানে বাক্য দেখি, এখানে দেখো কি বলে, এখানে বলে দেখো হি হ্যাজ এ পেন। এটা সেন্টেন্স। এখান থেকে পার্টিসিপেলের টার্ন করছি আমরা। পার্টিসিপেল করতে গেলে সাবজেক্ট কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। কি হবে? হ্যাভিং এ পেন। কি হবে তখন? হ্যাভিং এ পেন হলো। এখন দেখো কি দাঁড়ালো এখানে? হি হ্যাজ এ পেন, মানে তার একটা পেন আছে। আজই বললাম হ্যাভিং এ পেন, পেন থাকাতে, পেন থাকাই। বুঝতে পারলাম কি বললাম? তাহলে এই যে পার্টিসিপলটা দেখো, এরা কিন্তু কি করছে? এরা বাক্যের অর্থ পূর্ণ করতে সাহায্য করছে, বাক্যের না বলা কথা পূর্ণ করে দিচ্ছে এরা কিন্তু। বুঝা গেল কি বললাম? বাক্যের না বলা কথা পূর্ণ করে দিচ্ছে। আর এরা মূল ভাবের কাজ কখনো করবে না। তবে মাথায় রাখতে হবে পার্টিসিপল এরা সবটুকু হয়, যা বললাম। পার্টিসিপল কত মনে রাখতে হবে? এটা তো গেল পার্টিসিপল গঠনগত। রূপগত ভাব কি হতে পারে? দেখো পার্টিসিপল, আসলে পার্টিসিপল কয় রকম দেখো এখানে বলি। পার্টিসিপল দেখো কয় রকম হতে পারে। একটা হলো দেখো শুধু পার্টিসিপল,
এখানে কি থাকবে, অর্থাৎ যে ভার্বের দুটি ভার্বের মধ্যে যে ভার্বের কাজ আগে হবে সেই ভার্বটাকেই পার্টিসিপল করতে হবে। মনে থাকবে, এখানে দেখো দুটি ভার্ব থাকবে, বা এখানে দুটি থাকতে পারে, দুটি বা বেশি থাকতে পারে, দুটি হতে পারে, বেশি হতে পারে, দুটি বা বেশি, ঠিক আছে, দুটি বা বেশি। ভার্বের মধ্যে যে ভার্বের কাজটা আগে হবে সেই ভার্বের কি করতে হবে, পার্টিসিপল করতে হবে। পার্টিসিপল করবো কি করে আমরা, কি করে বলো, ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে। মনে থাকবে, দুটি ভার্বের মধ্যে যে ভার্বের কাজ আগে হবে সেই ভার্বটা কি করতে হবে, পার্টিসিপল করতে হবে। পার্টিসিপল করবো কিভাবে, আইএনজি যুক্ত করে করবো কিন্তু, ঠিক আছে। কি বললাম, আইএনজি যুক্ত করবো। এটুকু দেখা হয়ে যাওয়ার পরে ওয়েট করে মুছতে আবার লিখতে হবে আমাকে। তাহলে দুই বা তার বেশি ভার্বের মধ্যে যে ভার্বটার কাজ আগে হবে সেটা করতে হবে কি, পার্টিসিপল, না। তাহলে যদি গঠন দেখি, দেখো গঠন স্ট্রাকচারটা দেখি কিরকম হতে পারে। পার্টিসিপল প্লাস সেন্টেন্স হলো, মানে পার্টিসিপল প্লাস কমা প্লাস সেন্টেন্স, এই হওয়া দরকার ছিল। পার্টিসিপল প্লাস কমা প্লাস সেন্টেন্স এ হতে পারে, অথবা কি হতে পারে, সেন্টেন্স প্লাস পার্টিসিপল। হলো, এবার পার্টিসিপল মানেটা কি, যে ভার্বের কাজ আগে হবে, যে ভার্বের কাজ আগে হবে সেটা হবে পার্টিসিপল, আর যে ভার্বের কাজ পরে হবে, এটা কি হবে, পরে, সেটা হবে সেন্টেন্স। বুঝে গেল, যে ভার্বের কাজ পরে হবে সেটা হবে কি, সেন্টেন্স। তাহলে এটা হবে, যদি বাক্যটাকে উল্টো করে লিখি আমরা, তাহলে ভার্বের কাজটা এখানে কি হবে, পরে হচ্ছে, আর পার্টিসিপলের কাজ কি হবে, যে ভার্বের কাজ আগে হবে, ঠিক আছে, আগে হবে। তাহলে একটা জিনিস তোমার মাথায় রাখতে হবে, এটা বলতে পারলাম, কি বললাম, কিরকম দেখো বলি, মাঠে গিয়ে সে ফুটবল খেলে, মাঠে গিয়ে সে ফুটবল খেলে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে বাক্যটা মাঠে গিয়ে সে ফুটবল খেলে হলো। 2 নম্বর আসি, দোকানে গিয়ে
সে বই কেনে। হলো স্কুল থেকে ফিরে সে টিভি দেখছে। তাহলে স্কুল থেকে ফিরে সে টিভি দেখছে। তাহলে একটা জিনিস এই বাক্যটার মধ্যে যদি আমরা অন্যভাবে ভাবতে যাই, আগে বাক্যটাকে ভাঙতে হবে। মাঠে গিয়ে সে ফুটবল খেলে, কোন কাজটা সে আগে করবে? আগে মাঠে যাবে। এই কাজটা আগে, মানে এই কাজটা আগে দেখো বিফোর, আর এই কাজটা কি হচ্ছে আফটার, পরে হচ্ছে AFTER। দোকানে গিয়ে সে বই কিনলো, কোন কাজটা আগে করছে? এটা দোকানে যাচ্ছে, এই কাজটা আগে হচ্ছে বিফোর, এই কাজটা কি হচ্ছে আফটার। হলো স্কুল থেকে ফিরে সে টিভি দেখছে, কি কাজ আগে কোন কাজটা করছে? স্কুল থেকে ফিরে আসছে, এটা হলো বিফোর, আর ফিরে টিভি দেখছে এটা হলো আফটার। ঠিক না? এইবার একটা জিনিস দেখো, যেই কাজটা আগে হচ্ছে সেই কাজটার সঙ্গে কি করতে হবে? আইএনজি পার্টিসিপেট করতে হবে। আইএনজি মানে মাঠে গিয়ে যাওয়া ইংরাজি গো, গিয়ে যে বলছি কি বলছি? গোয়িং। কি হচ্ছে? গোয়িং। তাহলে গোয়িং টু দা FIELD ফিল্ড, হলো গোয়িং টু দা ফিল্ড। দেখো পার্টিসিপেল হয়ে গেল, মাঠে গিয়ে কমা ব্যবহার করতে হবে, একটা কমা রাখো। হলো সে ফুটবল খেলে, তাহলে হি প্লেজ ফুটবল। হলো তাহলে গোয়িং টু দা ফিল্ড হি প্লেজ ফুটবল, মাঠে গিয়ে ফুটবল খেলে। এই একটা স্টাইল গেল। এটাকে উল্টো করে বলতে পারো, আগে সেন্টেন্স লিখতে পারো, তারপরে পার্টিসিপেল লিখতে পারো। কি বলতে পারো? এটাকে বলতে পারো হি প্লেজ ফুটবল, সে খেলে ফুটবল, গোয়িং টু দা ফিল্ড, মাঠে গিয়ে, গোয়িং টু দা ফিল্ড। হলো? তাহলে ইংরেজিটা কি কঠিন মনে হচ্ছে? কোনো কঠিন কাজ নাই, কিন্তু ব্যাপারটাকে কিন্তু সহজেই বুঝতে হবে যে কোন পার্ট থেকে কোন পার্টটা তৈরি হচ্ছে। প্রথমে আমি বললাম সে তৈরি হওয়া পার্ট থাকলে পার্ট বুঝতে পারলে কিন্তু এটা হয়ে গেল। এবার বলেছে দেখো, বলছে দোকানে গিয়ে সে বই কেনে। আগে কি করছে? দোকানে যায়। তাহলে আগে যখন যাচ্ছে তাহলে কি করতে হবে? গোয়িং টু, গোয়িং কোথায় যাচ্ছে? টু কোথায় যাচ্ছে? সব মানে দোকান, ছিল অন্য কোনো দোকান। আর বইয়ের দোকান হলো স্টল বলে, কি বলে? গোয়িং টু দা স্টল। দোকানে গিয়ে কমা, আগে আইনজি যুক্ত ভার্বের কাজ করলে তাহলে কমা ব্যবহার করতে হবে। সে বই কেনে, তাহলে হি BUYS বাইস, হলো দোকানে গিয়ে সে বই কেনে। এটাকে উল্টে বলতে পারো, তুমি কি বলতে পারো এখানে? হি আইস বুক গোয়িং টু দা স্টল। হলো স্কুল থেকে ফিরে এসে টিভি দেখছে। তাহলে আগে করছে কি? স্কুল থেকে সে ফিরছে, যে কাজটা করছে ফেরা ইংরাজি কামিং ব্যাক। কি হবে? কামিং ব্যাক। কোথা থেকে? স্কুল থেকে, ফ্রম স্কুল, কমা। তাহলে কামিং ব্যাক ফ্রম স্কুল, সে দেখছে মানে দেখেই যাচ্ছে, কারণ কন্টিনিউয়াস করে যাচ্ছে, তাই না? কাজটা কন্টিনিউয়াস করে যাচ্ছে, তাহলে হি ইজ এনজয়িং
TV. Coming back from school, he is enjoying TV. এটাকে উল্টে বলতে পারো, he is enjoying TV. Coming back from school. ঠিক আছে? তাহলে আমাদের প্রয়োজন মতো কিন্তু আমরা এইভাবে পার্টিসিপেলটাকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, কি বললাম? এখানে কোনো কোশ্চেন, কোনো ডাউট, কোনো অসুবিধা থাকলে বলো। বাক্যটাকে পড়বে, ভালো করে বোঝো। এখানে এমন থাকতে পারতো, ভালো করে দেখো। এখানে কি বললাম? মাঠে গিয়ে সে ফুটবল খেলে, হলো মাঠে গিয়ে বন্ধুদের ডেকে এনে তারপরে সে ফুটবল খেলা হতে পারে না। তাহলে আগে মাঠে যাবে, এই একটা কাজ আইনজিতে করব, বন্ধুদের ডাকবে, সেটাও আইনজিতে করব। ফুটবল খেলা তার মূল কাজ, মূল কাজটা চেঞ্জ করবো আমরা। তাহলে কি হতো? গোয়িং টু দ্য ফিল্ড অ্যান্ড কলিং অল দ্য ফ্রেন্ডস হি প্লেজ ফুটবল, হতো না? তাহলে আমরা বলতে পারি কি, একটা বাক্যে এরকম পার্টিসিপল এক বা একাধিক লেখা যায়। এখানে স্টার দিয়ে রাখো। একটা বাক্যে পার্টিসিপল এক বা একাধিক লেখা যায়। একটা বাক্যে পার্টিসিপল এক বা একাধিক লেখা যায়। স্কুল থেকে ফিরে ভাত খেয়ে পড়ার ব্যাগ নিয়ে সে শহরে গেল। ভালো করে দেখ। স্কুল থেকে ফিরে ভাত খেয়ে পড়ার ব্যাগ নিয়ে সে স্কুলে গেল। মূল কাজটা তারা কি করলো? সে শহরে গেল, সে কাজটা মূল করলো, ঠিক না? আর এই পার্টিসিপেল পরপর হয়ে পড়ে যাচ্ছে, ঠিক না? তাহলে কি হবে? স্কুল থেকে ফিরে, দেখে যাও, কামিং ব্যাক ফ্রম স্কুল, কমা ভাত খেয়ে, ইটিং রাইস, পড়ার ব্যাগ নিয়ে, and taking school bag, school bag, তাহলে coming back from school, eating rice and taking school bag, সে গেল শহরে। he goes to the town। একটা জিনিস ভালো করে বোঝ, আমি বোঝানোর চেষ্টা করছি যেটা, সেটা হলো আমি বাক্যের সমস্ত কিছু জানবো এমন কোনো কথা নেই। এটুকু দেখা যাচ্ছে না? সমস্ত কিছু জানবো এমন কোনো কথা নেই। ঠিক আছে, কি বললাম? আমার বাক্যের অনেক কিছু জানা, কিন্তু আমি বাক্যের ব্যবহার, গ্রামাটিক্যাল ব্যবহারটাই ভালো বুঝি। কিন্তু এইটুকু থাকে, শব্দ আমার স্টক কম আছে, অসুবিধা নেই। কিন্তু কি করতে পারি আমি? এইভাবে বাংলাগুলো সাজিয়ে সুন্দর সুন্দর করে আমরা কি করতে পারি? ছোট ছোট বাক্য। আরে এইখানে বাক্য তো এইটুকু রে পাগল, এইটুকু তো টেন্স, আর এইটুকু তো এক্সট্রা, ঠিক না? কিন্তু এই এক্সট্রার মধ্যে কি করলাম আমরা? গ্রামারটাকে কি করলাম? ব্যবহার করে চলে গেলাম। কিন্তু তাহলে আমরা বাক্য লিখতে টেন্স শিখে যাচ্ছি হাজার হাজার, কিন্তু কিভাবে বাক্যটা লিখতে হবে সেই কায়দা আমরা বুঝছি না, সে শিখছি না। ফলে আমার টেন্স শেখাটা বিষয়টা বৃথা হয়ে যাচ্ছে। টেন্স শেখা সত্ত্বেও ইংরেজি লিখতেও পারছি না, বলতেও পারছি না, ঠিক কিনা? এই গেল পার্টিসিপেলের ফার্স্ট স্টেপ। আরেকখানে স্টেপ বাকি আছে, করলে তুমি জানতে পারবা। এইভাবে কাজ করে আমরা 30টা কাজ করবা, 30টা কাজ করবা, তবে তোমার বাক্য গঠন তুমি শিখে যাবা পুরো একদম। এই ধরনের বাক্য, ঠিক আছে?
একটা কাজ পরে করবা, একটা কাজ আগে করাবা। এই যে নিয়মগুলো আমি লিখে দিয়েছি, এই নিয়মগুলো ফলো করবা, দেখবা তুমি সব কাজ তোমার হয়ে যাবে, কোনো কাজ আর করবে না। ওকে, চলো সেকেন্ড পেজে যাই। কি বলতে চাইছি, মুসাফির এই यारो না ঘর হ্যায় না ঠিকানা। ঠিক আছে, প্রশ্ন হলো আমরা পার্টিসিপল শিখেছি। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা যে বিষয়টা বলতে চাই, শিখবো আমরা গ্রামাটিক্যাল প্যাচগুলো বেশি করে শিখবো, কারণ আমাদের শব্দের স্টক খুব কম। কিন্তু আমাদের কি করতে হবে, উচ্চ মাধ্যমিক দৌড় গোয়ালে চলে এসেছি, আমাদের নিজস্ব রাইটিং স্কিল তৈরি করতে হবে। নোট মুখস্থ করবো না, যারা গরু তারা নোট মুখস্থ করে, আমরা নিজে বানিয়ে লিখবো, কারণ আমাদের মাতৃভাষা বাংলা। বাংলার কনসেপ্ট ক্লিয়ার করতে পারলে যে এমনি পারবো আমরা। এই কনসেপ্টটা ক্লিয়ার করে আমরা কি করবো, সামনের দিকে আঁকবো। ঠিক আছে, চলো শুরু করি। স্টেপস 2 আমরা দেখবো, মাথায় একটা ঢুকিয়ে নাও, সঙ্গে সঙ্গে মাথায় কি কাজ করতে হবে, কি যে কোনো আইএনজি যুক্ত ভার্বের আগে, যে কোনো আইএনজি যুক্ত ভার্বের আগে প্রিপোজিশন লিখতে পারি, অথবা প্রিপোজিশনাল ফ্রেজ লিখতে পারি। ঠিক আছে, যে কোনো আইএনজি যুক্ত ভার্বের আগে প্রিপোজিশন অথবা প্রিপোজিশনাল, আইএনজি যুক্ত ভার্বের আগে প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজ বসে। তাহলে আমরা পার্টিসিপল করেছিলাম করকম, 3 রকম বললাম না, একটা ডু ভার্বের, বি ভার্বের, একটা হ্যাভ ভার্বের। তার মানে এখানে যদি ডু ভার্বের বলি ওয়ার্ক, এটা কি হয়েছিল, ওয়ার্কিং, তাই না? এখানে হয়েছিল বিং, আর এখানে হয়েছিল হ্যাভিং। হলো, এখানে হয়েছিল হ্যাভিং। তাহলে এইখানে মনে রাখতে হবে, এই জায়গাগুলোতে মানে এই আইনযুক্ত ভার্বের আগে এখানে, এখানে, এখানে আমরা লাগাতে পারি কি প্রিপোজিশন। কি লাগাতে পারি এখানে, প্রিপোজিশন, অথবা ফ্রেজ। এখানেও লিখতে পারি প্রিপোজিশন অথবা ফ্রেজ। এখানেও লিখতে পারি প্রিপোজিশন অথবা ফ্রেজ। তাহলে কি প্রিপোজিশন আর ফ্রেজ যদি আমরা লিখি কি হতে পারে, দেখো বললো প্রিপোজিশন কি হতে পারে, দেখো সাধারণত বাই মানে মাধ্যমে, থ্রু মাধ্যমে বা মধ্যে দিয়ে, ফর জন্য, এরকম আরো হতে পারে, অনেক হতে পারে। ঠিক আছে, কি বললাম, সব করলাম না আমরা, টিএস আর ইউজিএস। আর এই ফেজ দেখে কি হতে পারে, দেখো বিকজ অফ মানে কারণে, অন অ্যাকাউন্ট অফ মানে হলো কারণে, ইনস্পাইট অফ মানে হলো সত্ত্বেও, ইনস্টেড অফ মানে হলো পরিবর্তে। আরো এরকম হাজার হাজার হতে পারে, বুঝে গেল? তাহলে এইগুলো ব্যবহার করবো, এই জায়গাটা ব্যবহার করবো কার আগে, যেমন এখানে হাজার ভার থাকতে পারে, কিন্তু তার সঙ্গে হতে হবে কি আইএনজি।
এখানে বিং এর সঙ্গে আইএনজি, এখানে হ্যাভ এর সঙ্গে আইএনজি। এর প্রশ্ন হলো এরপরে কি আসতে পারে, এই যে বিং লিখলাম, বিং এর পরে মাথায় রাখতে হবে হয় অ্যাডজেক্টিভ এডিজে আনতে হবে, না হলে ভি3 আসতে হবে, না হলে আর্টিকেল প্লাস নাউন আসতে হবে। এখানে নাউন আসতে হবে, ঠিক আছে? কি বললাম, কিরকম এবার দেখি দেখো। তাহলে এবার যদি আমরা এইগুলো দেখি, দেখো যদি আমরা এখানে দেখি, আগে যদি এখানে ফর লাগাই, দেখো কি বললাম ফর, তাহলে ফর ওয়ার্কিং মানে কাজ করার জন্য, ফর বিং মানে হওয়ার জন্য, ফর হ্যাভিং মানে থাকার জন্য, হয়ে গেল। বাই ওয়ার্কিং মানে কাজ করার মাধ্যমে, বাই বিং মানে হলো হওয়ার মাধ্যমে, বাই হ্যাভিং মানে থাকার মাধ্যমে, হলো বললাম। এবার এদিকে আসি, বিকজ অফ ওয়ার্কিং কাজ করার কারণে, বিকজ অফ বিং মানে হওয়ার কারণে, বিকজ অফ হ্যাভিং মানে থাকার কারণে। বুঝতে পারলাম কি বললাম? তার মানে এইসব আগে এইগুলো একটা করে বসিয়ে দেবো, আমার কাজ কমপ্লিট হয়ে গেল। এবার যদি আমরা গঠনগুলো দেখি, তাহলে আমাদের আর কাজগুলো সহজ হবে। কিরকম দেখি, যদি গঠন 1 আর গঠন 2 দেখবো, তাহলে এই গঠন 1 আর 2 দেখি কি দেখবো, আগে আগে আসবে কি প্রিপোজিশন, আগে লিখবো প্রিপোজিশন অথবা ফ্রেজ, কি লিখবো, অথবা ফ্রেজ হলো। তারপরে আসবে পার্টিসিপল, PARTICIPLE, তারপরে আসবে কমা, কমার পরে আসবে মূল সেন্টেন্স। হলো, তবে এটা মাথায় রাখতে হবে, আগে পার্টিসিপলের কাজ কি হচ্ছিল, আগে পার্টিসিপলের কাজ কি হচ্ছিল, আগে হচ্ছিল এই যেহেতু প্রিপোজিশন আর ফ্রেজ আগে বসছে, তার এর কাজ কি হবে, পরে হবে। এর কাজ কি হবে, কাজ হবে, এর কাজ, এর কাজ পরে বা উদ্দেশ্য থাকতে হবে, ঠিক আছে? তাহলে এর কাজ হবে পরে অথবা উদ্দেশ্য থাকতে হবে, আর মূল সেন্টেন্সের কাজ হতে হবে আগে। কি হতে হবে, কাজ হতে হবে আগে, কাজ আগে হতে হবে। যদি গঠন 2 নম্বরে আসি, গঠন তাহলে কি হতে পারে, আগে মূল সেন্টেন্স চলে আসলো, তারপরে কি আসলো, প্রিপোজিশন অথবা ফ্রেজ, তারপরে আসবে পার্টিসিপল, PARTICIPLE, মানে উদ্দেশ্য অথবা পরে ঘটা বাক্য। আর এই মূল সেন্টেন্সের কাজটা হবে আগে ঘটা বাক্য। হলো, এই ছিল মূল গঠন, কিন্তু এটা 1, এটা হলো 2। এবার এই অনুযায়ী কাজ করতে হবে। কিরকম কাজ করতে হবে, এরকম দেখো, যদি আমরা ডু ভার্বের করি, দেখো একটা করব আমরা ডু ভার্বের, একটা করব ডু ভার্বের মানে করা অর্থে, কিরকম বলতে পারি, দেখো কঠোর পরিশ্রম করার জন্য
সে 90% পেয়েছে। কঠোর পরিশ্রম করার জন্য সে 90% পেয়েছে। আগে নাম্বার পাবে না, আগে পরিশ্রম করবে, তাই না? তাহলে তাহলে প্রশ্ন হলো এখানে, তাহলে এখানে পরিশ্রম করার জন্য, এবার প্রশ্ন দেখানো কঠোর পরিশ্রম করার জন্য সে 90% পেয়েছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি জন্য কার সঙ্গে আছে, উদ্দেশ্য কার সঙ্গে আছে, মাধ্যমে কার সঙ্গে আছে, এই বাক্যের সঙ্গে আছে, তাই না? হয় এইগুলো থাকতে হবে, না হলে প্রিপজিশন ফ্রেজ যেগুলো আছে সেগুলো কাজ করতে হবে। বোঝা গেল কি বললাম? তাহলে কঠোর পরিশ্রম করার জন্য, তাহলে এই জন্য মানে কি লিখবো আমরা? ফর। ওয়ার্কিং হার্ড, তাহলে ফর ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করার জন্য সে পেল, হি গেটস 90%। হলো। তাহলে ফর ওয়ার্কিং হার্ড হি গেট 90%, কঠোর পরিশ্রম করার জন্য, ঠিক আছে, সে 90% পেল। এখানে তুমি আরো একটা জিনিস রাখতে পারো, এখানে এই কাজ আগে পরে না লিখে এখানে শর্ত লেখো, শর্ত, তাহলে খুব ভালো হবে। এখানে লেখো উদ্দেশ্য, পরে লেখো শর্ত, শর্ত খুব সুবিধা হবে, ঠিক আছে? কোনো অবলিক দিয়ে লেখা তাহলে হবে, এখানে অবলিক দিলে ভিজিমিজি হবে, তো ঠিক আছে। তাহলে কঠোর পরিশ্রম যদি না, এই শর্তটা না মারতো, কঠোর পরিশ্রম নাম কত কি নাম পেতো? হতো না। এটা তাহলে এটা কাজটা করার জন্য হয়েছে এটা। এবার আমরা দেখবো বি ভার্বে, দেখি বি ভার্বে মানে কি? হওয়া, তাই তো? হওয়ার জন্য। তাহলে অসুস্থ হওয়ার জন্য, অসুস্থ হওয়ার কারণে সে এখানে আসেনি। অসুস্থ হওয়ার কারণে সে আসেনি, তো সেন্টেন্স, সে পেলো, এটাও সেন্টেন্স হতো না? এটা তো সেন্টেন্স, এসিএন, এটা সেন্টেন্স, এটা হলো সেন্টেন্স। কিন্তু হওয়ার কারণে কোনটা, শর্ত কোনটা? এটা তো হওয়ার কারণে। তাহলে এখানে লিখে দাও, অন অ্যাকাউন্ট অফ বিং ইল, তাহলে অন অ্যাকাউন্ট অফ বিং ইল, অসুস্থ হওয়ার কারণে, হি doesn't come, সে আসেনি, he does not come, ঠিক আছে? তাহলে on account of being ill he does not come, অসুস্থ হওয়ার জন্য হতে পারতো এখানে, তাহলে for being ill লিখতে হতো কিন্তু আমাকে, ঠিক আছে? কি বললাম? for being ill। এবার প্রশ্নটা দেখো, এখানে খালি being লিখলে হবে না কিন্তু, দেখো being এর পরে কি আসতে হবে? অ্যাডজেক্টিভ আসতে হবে, being এর পরে কি আসতে হবে? V3 আসতে হবে, being এর পরে আর্টিকেল প্লাস নাউন আসতে হবে, অথবা কি আসতে পারে? being এর পরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন আসতে পারে, ঠিক আছে? এতগুলো শর্ত বসতে পারে, এতগুলো শর্ত। বুঝতে লাগবো কি বললাম? এবার তুমি বলে দেখো, এখানে যদি হ্যাভ ভার্বে দেখি কি হবে? হ্যাভ ভার্বের মানে থাকা অর্থে, থাকা বা পাওয়া অর্থে, ঠিক আছে?
চার পুত্র থাকার জন্য সে খুবই চিন্তিত। চার পুত্র থাকার জন্য সে খুবই চিন্তিত। তাহলে থাকা ইংরেজি কি? ফর। হ্যাভিং, HAVING, having, four, FOUR, four sons, for having four sons, he is very anxious, সে ভীষণ দুশ্চিন্তামগ্ন। ঠিক আছে, কি বললাম? তাহলে ফর হ্যাভিং ফোর সন হি ইজ ভেরি অ্যানক্সিয়াস, চারটে পুত্র থাকার জন্য সে ভীষণ চিন্তিত। ঠিক আছে, এইবার মাথায় রাখতে হবে আমি এটুকু বলালাম, হলো এখানে কিন্তু এই যে হ্যাজ হ্যাভ হ্যাড দিয়ে, ভালো করে শোনো, হ্যাজ হ্যাভ হ্যাড দিয়ে যদি কোনো বাক্যে যদি দেখো এরকম হ্যাজ হ্যাভ হ্যাড, তিনটে বাদ দিয়ে খালি কি লিখবো? ওখানে হ্যাভিং লিখে দেবো। কি লিখে দেবো? হ্যাভিং। এরপরে কি আছে তোমার দেখার দরকার নেই। কি বললাম? দেখার দরকার নেই, সে যা আছে তার শর্ত অনুযায়ী আছে সেখানে। ওকে, এইভাবে কিন্তু কি করতে হবে? কাজগুলো করতে হবে। তাহলে যদি আমরা এইভাবে কাজগুলো করি আর আগে যেভাবে কাজ করি, তাহলে দেখা গেলো এতগুলো কাজ করার, তুই বললি দেখ এরকম পরীক্ষায় বসার পরিবর্তে সে বাইরে কাজে গেছে। কি হতে পারে? পরিবর্তে ইংরেজি কি? ইনস্টেড অফ। বসা ইংরেজি কি? অ্যাপিয়ার অ্যাট। ইনস্টেড অফ সিটিং ফর এক্সাম কি হবে? বসা সিট। তাহলে ইনস্টেড অফ, তারপরে কি ভার্ব লিখতে হবে, পার্সিয়াল করতে হবে, কি করতে হবে? সিটিং করতে হবে। ইনস্টেড অফ সিটিং ফর এক্সাম, পরীক্ষা দেওয়ার পরিবর্তে, হি গোস অ্যাব্রোড ফর মানি, হি গোড অ্যাব্রোড ফর ওয়ার্ক। বোঝা গেল কি বললাম? সে কাজে গেল। তাহলে এই জায়গাটা কেন দেখবি এই স্ট্রাকচারের মধ্যে আমাদের করতে হচ্ছে। আর এই স্ট্রাকচারে যার মধ্যে যা ক্লিয়ার আছে সে তো ইংরেজিতে যা মনে ভাব প্রকাশ করবে তাই সে লিখবে। বোঝা গেল কি বললাম? তার কোনো কিছু আটকাবে না। এইভাবে করে আনবি এক একটা পার্ট থেকে। ডু ভার্বের 10টা, বি ভার্বের 10টা, হ্যাভ ভার্বের 10টা বাড়ির কাজ করে আনবি। এই কাজগুলো করবি। এই কাজগুলো করলে আশা করি তোমাদের সমস্ত রকম কনফিউশন দূর হবে তো হবেই। এদিকে 30টা, মোট 60টা কিন্তু বাড়ির কাজ। ওকে, কষ্ট করে হলেও করবে। তোমরাও চেষ্টা করো বাইরে থেকে। তোমরা যদি চেষ্টা করে করতে পারো তোমাদের কনফিউশন দূর হবে। ঠিক আছে, বেসিকটা আমি এভাবে দেওয়ার চেষ্টা করলাম। ওকে বাই, মন দিয়ে পড়াশোনা করো আর সামনে পরীক্ষাগুলো নিজেকে দেখাও তোমার পরীক্ষায় দাঁড়াবে। ওকে চলো।